হেরে গেছে মমতা ব্যানার্জি গিয়েও। 1956 করেছিল না আগের বার, দেখাতো না, তার থেকে অনেক বেশি ভোট, অনেক বেশি ভোটে 10 থেকে 15,000 মিনিমাম হবে। আমি ব্যালট বাক্সটা ইভিএমটা লড়ে নিয়ে পালিয়ে যাব, যেমন করে আমি ফাইল নিয়ে পালিয়েছিলাম সেরকম করে আমি ইভিএম তুলে পালাবো। ঠিক আছে, যুক্তি আছে কথা। তুমি লড়বেটা আর কি, এখন বলো আমি গুনে নেব। স্ট্রং রুম নিয়ে এত ভয় কিসের? ইভিএম নিয়ে এই ভয়টা তো আমরা পেতাম, যে আমরা তো চুরি করেছি এতদিন, যদি এবার বিজেপি করে। আরে বিজেপি সব করবে না। মুখ্যমন্ত্রী হিসেবে যতটা অপদার্থ প্রমাণিত হয়েছেন, বিরোধী হিসেবে ততটাই সফল ছিলেন, এটা তো অস্বীকার করা যাবে না। এটাও মানতে হবে যে এই বিরোধী হিসেবে কিন্তু উনি খুব অ্যাডভান্স কাজ শুরু করে দিলেন। মানে পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর আগেই তিনি বিরোধী হিসেবে শুরু করে দিলেন আবার নতুন করে পথ চলা। এটা কর্মীরা কি পাঁঠা? তারা ভোট দেখে বুঝছে না? 91, 92, 93% ভোট হচ্ছে, তারা বুঝতে পারছে না? কর্মীরা কি একেবারে মূর্খ? আপনি আমায় বুঝিয়ে বলুন। এই রকম অবস্থায় বয়স হয়েছে একটা মানুষ, টেনশনে আছে। ভোটের দিনে তো থাকতে পারতো পিসির পাশে, কেউ নেই, কেউ নেই। সকাল 5টা থেকে ঘুরেছেন মমতা ব্যানার্জি, একা মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়ে। মুখ্যমন্ত্রী বলছেন আমি লড়ে নেবো, এটা যে আমার জীবন মরণের লড়াই, কার্যত এই লড়াই আমরা লড়ে নেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, কথা বলবো। কি বলবেন দাদা? কি লড়ে নেবেন? লড়ে নেবেন নাকি? ভোট তো হয়ে গেছে, আর কি লড়ার আছে? উনি তো নিজেই বলেছেন যে আমরা জীবন চাই না, মৃত্যু চাই। নিয়ে নিন রাজনৈতিক ভাবে। হ্যাঁ, এগুলো কোনো কথা হলো না। উনি কি লড়বেন? লড়ে নেবো। আচ্ছা তুমি লড়বেটা কি দিদিমণি, সেটা তো বলো। লড়ার জন্য বাকিটা কি আছে? এখন তো ভোটের ফল আছে। তুমি যদি বলো আমি ব্যালট বাক্সটা ইভিএমটা লড়ে নিয়ে পালিয়ে যাব, যেমন করে আমি ফাইল নিয়ে পালিয়েছিলাম সেরকম করে আমি ইভিএম তুলে পালাবো। ঠিক আছে, যুক্তি আছে কথা। তুমি লড়বেটা আর কি, এখন বলো আমি গুনে নেব। আবার তো উনি জীবন মরণ তো বললাম। উনি কদিন আগে বলেছেন আমরা জীবন চাই না, মৃত্যু চাই। তাহলে উনি জীবন আর মরণের মধ্যে যেটা আগেই বলেছেন নেবেন, সেটাই নিন রাজনৈতিক ভাবে। 300টার বেশি আসন হতে পারে, 226টা তো হবে। এগুলো মদনদাকে মানায়, মমতাদিকে থোড়ি মানায়। মমতাদির মুখে মদনদার ভাষা, আসলে এটাই ওদের ক্যারেক্টার। সে মদি আর কি বলবো, এটাই হচ্ছে ওদের ক্যারেক্টার। মমতাদির মুখে মদনদার ভাষা, লজ্জার বিষয়। সজলদা দেখতে সব পাচ্ছি চেহারা বেরিয়ে পড়ছে, কিন্তু স্ট্রং রুম নিয়ে এত ভয় কিসের? ইভিএম নিয়ে এই ভয়টা তো আমরা পেতাম। আসলে দেখুন, মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে বিরোধী হিসেবে তাকে আবার শুরু করতে হবে। আর বিরোধী হিসেবে, নেত্রী হিসেবে তিনি যথেষ্ট সফল ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে যতটা অপদার্থ প্রমাণিত হয়েছেন, বিরোধী হিসেবে ততটাই সফল ছিলেন, এটা তো অস্বীকার করা যাবে না। এটাও মানতে হবে যে এই বিরোধী হিসেবে কিন্তু উনি খুব অ্যাডভান্স কাজ শুরু করে দিলেন। মানে পরীক্ষার পরে রেজাল্ট বেরোনোর আগেই তিনি বিরোধী হিসেবে শুরু করে দিলেন আবার নতুন করে পথ চলা। এটা 4 ঘন্টা ভবানীপুরে স্ট্রং রুমে মুখ্যমন্ত্রী বসে। শুধু 4 ঘন্টা কেন বসলেন? 4 দিনে তো বসতে পারতেন। কাজ কি আছে এখন? কি কাজটা কি করেন? মনে করিয়েছেন, উনি মনে রাখবেন ভোটের দিনেও উনি বলেছেন চেয়ারে আমি আছি এখনো। এটা উনি নিজে মনে করে আনন্দ পান যে আমি এখনো আছি। আর ক ঘন্টা, এটাই যেন সারাদিন মনে করতে থাকে। দেখুন ব্যাপারটা তো এখন ঘন্টায় চলে এসছে। 48 ঘন্টা বাদে এতক্ষণে যা যা হবার হয়ে যাচ্ছে। তো ওটা সেটাই ভাবতে থাকুন। 48 ঘন্টা না, 72 ঘন্টা। তো সেটাই ভাবুন, ঘন্টায় হিসেব করুন, কোনো অসুবিধা নেই। আর কতক্ষণ? ঘন্টা বেজে গেছে, ঘন্টা বেজে গেছে সরকার। এটা কি কখন কি হয় সেই গা ছমছম? আর গায়ে ছমছমানির দিন চলে গেছে, মানুষ বুঝিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝবে না, মাটি চেনে। মুখ্যমন্ত্রী মাটি চেনে, ভাইপোকে দেখেছেন? আর এই যে মুখ্যমন্ত্রী এত 4 ঘন্টা বসলেন, ছটফট করছে, লাপালাপি করছে, হাকু পাকু করছে, কিন্তু আপনি কোথাও দেখলেন ভাইপোকে? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো 4 তারিখের পর আসবে, আপনাদের হিসেব নেবে, আপনাদের খাতা খুলে হিসেব নেবে। কে কার হিসেব নেয়? কে কার হিসেব নেয়? কার ঘরে কে ঢোকে? সত্যি 4 তারিখই বলবে। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না বলছে। এখন তো দেখতে পাচ্ছি না। পিসিকে ছেড়ে দিল একা মাঠে, তুইও গিয়ে বস বাবা। এ কি কথা? মানে পিসিকে ছেড়ে দিয়েছে বলছেন? হ্যাঁ, কলকাতায় আছে না নেই? আমি জানি না, আমেরিকায় গেছে বলে তো শুনিনি। আমেরিকাও যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিস করছে নাকি? না না, সেসব আমি বলছি না, কিন্তু পিসির পাশে নেই।
এই রকম অবস্থায় বয়স হয়েছে একটা মানুষ, টেনশনে আছে। ভোটের দিনে তো থাকতে পারতো পিসির পাশে। কেউ নেই, কেউ নেই। সকাল 7টা থেকে ঘুরেছেন মমতা ব্যানার্জি। একা মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, এরা আসলে মমতা ব্যানার্জি হচ্ছে এদের ক্যাপিটাল না? এরা না থাকলে, মমতা ব্যানার্জি না থাকলে এরা না খেয়ে মরবে। এরা না খেয়ে মরবে। হাত দিচ্ছে না কেন? কি বলবো? বলতে পারছি না। অঙ্ক জটিল। এখন কেউ বলতে পেরেছে যে মমতা ব্যানার্জিকে গুঁতোটা কে মেরেছিল বাড়িতে? মাথাটা কে ফাটিয়েছিল? ভাইপোতার ছবি ছেড়ে ভাইরাল করেছিল, প্রচার পেয়েছিল। কিন্তু বলতে পারিনি যে বাড়িতে ধাক্কাটা কে মেরেছিল। তুলসী পাঁজা কুণাল ঘোষরা স্ট্রং রুমের বাইরে বসে এই দৃশ্য দেখেছেন? ওদের রাস্তাতেই বসে থাকতে হবে, আগে কোনো চান্স নেই। একটাও জিতবে না, একটাও জিতবে না। ভিতরে ঢুকে আপনারা নাকি চুরি করছেন, ইভিএম এ চুরি করছেন, এই দৃশ্য। আসলে ওরা যেটা যেটা করেছে ওদের আতঙ্ক সেটা, যে আমরা তো চুরি করেছি এতদিন, যদি এবার বিজেপি করে। আরে বিজেপি সব করবে না। বিজেপির কোনো রাজ্যে সব কখনো হয়নি। বিজেপি 21টা রাজ্যে আছে, সেই 21টা রাজ্যে বিরোধী দলও আছে সমান মর্যাদা। বিহারে সাফ হয়ে গেছে, কেউ অভিযোগ করতে পারে, কেউ অভিযোগ করতে পারে। এক্সিট পোলের রিপোর্ট বিশ্বাস করবেন না, মুখ্যমন্ত্রী বারবার বলছে। কারণ কেন এক্সিট পোল ঠিক হয় না? মুখ্যমন্ত্রী বলছে এগুলো গদি মিডিয়ার। আচ্ছা, আপনি আমায় বলুন, ঠিক হয় না এটাও ঠিক। আপনি আমায় বলুন, এক্সিট পোল কারোর মিথ্যে করে, এক্সিট পোলটা কেউ মিথ্যে করে কারোর লাভ কি? এক্সিট পোলটা ভোটকে তো আর প্রভাবিত করে না। যদি প্রথম দফার পর এক্সিট পোল হতো, তাহলে না হয় ধরে নিতাম যে দ্বিতীয় দফাকে ইনফ্লুয়েন্স করবে। আচ্ছা, আপনি আমায় বলুন, এমনও নয় যে এখানকার ভোটের মানে এক্সিট পোলের রিপোর্টে কেরলের ভোট পাল্টে যাবে, তাও তো নয়। আপনি আমায় বলুন তাহলে এক্সিট পোল কি মানে মিথ্যা করে ট্যাম্পারিং করে কি লাভ? আচ্ছা, এক্সিট পোল তো বঙ্গ টিভি করে না। এক্সিট পোল যারা করে তারা হাজার হাজার কোটি টাকার বড় বড় কোম্পানিরা করে। সেই কোম্পানিরা নিজেদের মিথ্যা প্রমাণ করলে, সেই কোম্পানিদের যে টিআরপি বলুন, রেটিং বলুন, তাদের যা যা বলুন, তাদের যদি আপনার এতে শেয়ারে, তাদের যদি শেয়ার বাজারে, তাদের যদি স্টক মার্কেটে থাকে, সব জায়গা থেকে তারা বলবে। তারা এই রিস্কটা কেন নেবে মিথ্যে করার? কুণাল ঘোষ বলছেন আপনারা 50টা পেরোতে পারবেন না। সজলদা, কিসের জন্য এই কবে কথা? বলেছে? কালকেও বলছে। কে দেখুন, অপেক্ষা করুন। কি পাগল, আচ্ছা পাগলের কথার কি উত্তর দিই বলুন? আমি যদি মনে করি যে আমি, কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে, তাদের আচ্ছা, কর্মীদের। কর্মীরা কি পাঁঠা? তারা ভোট দেখে বুঝছে না? 91, 92, 93% ভোট হচ্ছে, তারা বুঝতে পারছে না? কর্মীরা কি একেবারে মূর্খ? আপনি আমায় বুঝিয়ে বলুন। এগুলো যারা বলে করে তারা আসলে, বলছি সজলদা, কি হবে ভবানীপুর? ও হেরে গেছে মমতা ব্যানার্জি গিয়েও। 1956 করেছিল না আগের বার, দেখাতো না? তার থেকে অনেক বেশি ভোট, অনেক বেশি ভোটে 10 থেকে 15,000 মিনিমাম হবে। আমি আপনাকে আজকে লিখে আপনি তো দিলাম। দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার ওই আমি বলছি, দেখুন 21 সালেও মমতার ওপর রাগ কম ছিল, তৃণমূলের ওপর রাগ ছিল। এখন সব অভিযোগ মমতার বিরুদ্ধে। দফা 1, দাবি 1। কার পদত্যাগ? মমতার পদত্যাগ। এখন পুরো রাগটা ঘুরে গেছে তীরটা মমতার দিকে। বরানগর কি? জিতবো, নিশ্চিন্তে জিতবো, ভালো ভোট মার্জিনে জিতবো, ভালো মার্জিনে জিতবো। মানে হ্যাঁ, ওইভাবে আমার পক্ষে। মামলাটা কি? ও উল্টে গেছে, উল্টে গেছে। বরানগরের নতুন নামকরণ অত্যন্ত লজ্জার, অত্যন্ত লজ্জার এই ধরনের কথা যিনি বলেন। যাক, এখন এসব অতীত, এসব নিয়ে বলবো না, আপনি পর্যালোচনায় থাকুন। হ্যাঁ, নামলা উঠে গেছে। কত সজলদা, আপনি কত আশা করছেন আপনাদের আসন যদি মোটামুটি আপনি? প্রচন্ড বহুমত বলে গেছেন অমিত শাহজি। একদম স্ট্রেট ক্লিন সুইপ বলে গেছেন মোদিজি। এবং আমি বলছি অমিত শাহজি এবং মোদিজির দুজনের কথাই। আবার আপনাকে কি বললাম? ক্লিন সুইপ, কারোর সহযোগিতা দরকার, কারোর দল থেকে ভাঙানোর যে চিন্তা ভাবনা আসছে মাথায়, এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই। এমনি জিত, মানে আপনারা সরকার করছেন 100%। এতক্ষণ আপনারা গেরুয়া আবির। বাজারে গেরুয়া আবির নেই। আপনি গিয়ে খোঁজ নিন, বাজারে কোথাও গেরুয়া আবির নেই। অন্য রাজ্য থেকে ট্রান্সপোর্ট করে আনাতে হচ্ছে। আপনি হলুদ জলও মাখবেন। হ্যাঁ, কিছু না পেলে কি করবো? হলুদে চান করাবো লোক।